কথা বলছিলাম এলআর গ্লোবাল বাংলাদেশের প্রেসিডেন্ট আদেল আহমেদের সঙ্গে। ফিরে যাব তার সাথে আবার আলোচনা, তবে তার আগে দর্শকদের ফোনগুলো রয়েছে, নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, নাম বলে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন সংক্ষেপে। হ্যালো। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি এখন তো ব্রেকে আছে। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি অনলাইন লাইনেই আছেন, আপনি প্রশ্নটি করবেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে যারাই এখানে আসেন তারা বলেন যে হরতাল এবং অবরোধের জন্য মার্কেট খারাপ যাচ্ছে, কিন্তু আচ্ছা, হরতাল বা অবরোধ অনেকটা শিথিল হয়ে গেছে, তারপরে মার্কেটের যে অবস্থা কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ওনার বিষয়টি অ্যান্সার করে আমরা দ্রুত অন্য বিষয়ে যেতে চাই, যদি আপনার কিছু বলার থাকে। জি, এটা হরতাল অবরোধের জন্য যেটা আমি বলেছি, যেটা এই আগে শুধুমাত্র এটি একটি কারণ সেটি কিন্তু নয়। হ্যাঁ, এটি একটি নয়, আরো কারণ আছে। বাট মার্কেটের সিচুয়েশন, আমি বলছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটের খুব বড় একটা জিনিস কিন্তু হচ্ছে কনফিডেন্সিয়াল লেভেলটা। স্পেকুলেশন, কনফিডেন্স, এই জিনিসগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত। এই যখনই এই বিচ্যুতিগুলো ঘটে, মানে ছন্দপতন হয় আমাদের জীবনে, দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দপতন যখন হয়, তখন যারাই টাকা পয়সা ইনভেস্ট করছে এখানে, তাদের কনফিডেন্সের এখানে একটা বড় একটা আঘাত লাগে, এবং আঘাতটা লাগার সাথে সাথে যেটা হয়, সেখানে আপনার এই ছন্দপতনগুলো আমরা দেখতে পারি। হয়তো ইকোনমি হয়তো ঠিকই তার গতিতে এগিয়ে চলেছে, বাট সেটা হয়তো রিফ্লেকশন এখানে আসছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো একেবারে এই যে সম্পর্কিত না সেটাও কিন্তু বলা যাবে না, সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। যেমন আমাদের প্রবৃদ্ধি এই ফার্স্ট কোয়ার্টারে প্রবৃদ্ধি এসছে, এক্সপোর্টের প্রবৃদ্ধি 7% মতো এসছে। এই কিছু তালিকাভুক্ত কোম্পানিগুলো যদি ব্যবসা করতে না পারে, সে কিভাবে তার প্রফিট দিবে? তো সেই ক্ষেত্রে প্রভাব তো আলটিমেটলি আসবে। যেখানে তাদের টার্গেট ছিল 14% এই কোয়ার্টার, সেখানে আমি আজকে দেখলাম যে 7%-এর মতো প্রবৃদ্ধি এসছে। তো ভালো, মানে এত সমস্যার পরেও প্রবৃদ্ধি এসছে, বাট সেটা তার যেই লক্ষ্যে চলে যায়নি, সেটাও চলে যায়, বাট লক্ষ্যের থেকে তো তারা পিছিয়ে আছে। তো এর জন্য এই প্রভাবগুলো আমরা এখানে দেখতে পাই, কিছুটা হলো থাকবে। জি, আমরা একটু আসতে চাই যে আমরা দেখেছি যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে অনেক ধরনের আলোচনা বা সমালোচনা, মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু আমরা দেখেছি যে সবকিছু শেষে কিন্তু এটি নিয়ে আমাদের সংশ্লিষ্টরা অনেক বেশি ইতিবাচক ছিলেন এবং সেটা হয়েছে। কিন্তু পরিবর্তনের জায়গাগুলো, যেগুলো নিয়ে অনেক বেশি অভিযোগ থাকে, যে এইখানে এই প্রবলেম, বা তালিকাভুক্ত হওয়ার আগে এক ধরনের রিপোর্ট, পরে আরেক ধরনের, এই কোয়ার্টার একরকম, তো আরেক কোয়ার্টার আরেক রকম, এই জায়গাগুলোর পরিবর্তন কতটুকু হয়েছে? আপনি যদি আজকে সকালেও কাগজটা দেখেন, আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, আপনি ওখানে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকই বলছে যে আমাদের বেশ রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংক আছে যেগুলোর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে অনেক গরমিল পাওয়া গিয়েছে। তো তাদের যারা করেছে, তারা নিশ্চয়ই বাংলাদেশ খুব স্বনামধন্য। জি, আচ্ছা, এখন এটা মানে কিন্তু এই নয় যে এইগুলা মানুষ ইচ্ছা করে এগুলো করেছে, এগুলো ভুল হয়ে গিয়েছে। তা আমাদেরকে দেখতে হবে এই জিনিসগুলোকে একটা স্ট্যান্ডার্ডের ভিতরে ফেলে দেওয়া, তাদের আমরা যে ফাইন্যান্সিয়াল এই রিপোর্টিং যেগুলো আছে, এগুলোকে একটা স্ট্যান্ডার্ডের ভিতরে ফেলতে হবে, এবং এই কাজগুলোকে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের ভিতরে নিয়ে আসতে হবে, যার জন্য কিন্তু ওইটাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2013 আমাদের এই সংসদে পাশ হয়েছে। আপনি জানেন আমাদের এই অডিট ফার্মগুলোকে ইউজুয়ালি এতদিন তদারকি করে এসেছে আইক্যাব এবং ICMAB। এখন 14 সদস্যের একটা দল গঠন করেছে, যার ওরা নাম দিয়েছে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কমিটি। আচ্ছা আচ্ছা। তো এই 14 জনের মধ্যে 2 জন কিন্তু থাকবে একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন ফাইন্যান্সিয়াল সেক্টর, তারা কোনো মতেই এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে জড়িত না। আর 12 জন থাকবেন যাদেরকে লিড করবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং ওনার সাথে অবশ্যই থাকবেন আমাদের NRBর চেয়ারম্যান, আমাদের SECর মাননীয় চেয়ারম্যান, ইদ্রার মাননীয় চেয়ারম্যান থাকবেন এই 14 জনের মধ্যে। তাদের সমন্বয়, এবং তারা বেসিক্যালি 3টা জিনিসের উপরে যোগ দিবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটিং, মানে কিভাবে স্ট্যান্ডার্ডটা সেট করব, মনিটরিং অ্যান্ড এনফোর্সিং। আচ্ছা আচ্ছা, 3টা তাদের উইং থাকবে এই ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কমিটির, FRCর। তো আমরা আশা করি এই জিনিসটা আমাদের অডিট যারা করছে বিভিন্ন কোম্পানির, লিস্টেড কোম্পানির, এটা ভিতরে অনেক বেশি স্বচ্ছতা নিয়ে আসবে এবং অনেক রেগুলারাইজ করে ফেলবে জিনিসটাকে, এবং অনেক আনআনসার্ড এরিয়া আছে
যেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, যেটা একবার বলেছে, আগে বলেছে, এরকম অনেক আরো হয়েছে, আমি মনে করি এই জিনিসগুলো অনেকটা কন্টেইন হয়ে যাবে, একদম এলিমিনেট হয়ে যাবে আমি বলছি না, অনেকটা কমিয়ে আনা যাবে, অনেকটা নিয়ন্ত্রণের মাঝখানে নিয়ে আসা যাবে, এটাকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে ফেলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমি একটু আসতে চাই যে আমরা কয়েকদিন আগে আপনিও জানেন যে অনেকগুলো অ্যাসোসিয়েশন আমরা দেখেছি, যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, এই ধরনের অ্যাসোসিয়েশনগুলো কিন্তু পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের কিছু আমরা দেখেছি যে বেশ কিছু আলোচনা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, হ্যাঁ, এবং মিউচুয়াল ফান্ডের ভূমিকা হচ্ছে পুঁজিবাজারের জন্য সবচেয়ে বেশি দরকার, যেটা আমাদের দেশের পুঁজিবাজার আমরা খুব একটা দেখতে পাই না, যদি আপনি মিউচুয়াল ফান্ডের সংশ্লিষ্ট আছেন এখন। তো সেই জায়গাগুলো আপনারা কি মনে করেন যে এই জায়গায় কেন পরিবর্তন হচ্ছে না, বা মানুষের আগ্রহটা কেন মিউচুয়াল ফান্ডের প্রতি আমরা আনতে পারছি না? মিউচুয়াল ফান্ড, আচ্ছা দেখেন, বাংলাদেশে এমনিতে আমাদের ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপির আবার 20%, এরও একদম খুবই ক্ষুদ্র একটা অংশ আমাদের মিউচুয়াল ফান্ড, 2%ও হবে না, 2%-এর নিচে এটা। এখন হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? মিউচুয়াল ফান্ড কিন্তু একটা সেভিংস ইনস্ট্রুমেন্ট, গ্লোবালি ইটস এ সেভিংস ইনস্ট্রুমেন্ট। মানুষ সারা জীবন তার যে টাকা পয়সাগুলো সঞ্চয় করে, সে মনে করে আমি একটা নির্ভয় আমি এমন একটা জায়গায় আমার টাকাটা রাখবো যেটা না আমার আর চিন্তা ভাবনার কিছু নেই। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ হোয়াট মিউচুয়াল ফান্ড ইজ। তো এখন মিউচুয়াল ফান্ড আমরা এই যেটা করি, এবার 60%-এর মতো আমরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করি, and another 40% আমরা করি মানি মার্কেটে। আচ্ছা আচ্ছা, তো এখন ক্যাপিটাল মার্কেটের এই যে আমরা যে আন্ডুলেশনটা দেখতে পাই, মানে ফ্লাকচুয়েশনটা যেভাবে এখন হচ্ছে, এটাতে আমাদের ওই 60% ওখানে ইনভেস্ট করে আমাদেরকে একটা ভালো একটা রিটার্ন নিয়ে আসা আমাদের জন্য ইটস এ বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। তারপর আমি বলবো যে আমাদের ন্যাভ কিন্তু পজিটিভ, মার্কেট রেট ইজ বিলো দেন ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু থেকে মার্কেট রেট কিন্তু অনেক কম, কোনগুলো অর্ধেকেরও নিচে। এবং এটা শুধু ধরেন আমাদের কোম্পানি না, এটা মোটামুটি সব মিউচুয়াল ফান্ড যারা বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে। একটাই কারণ, মানুষ আস্থা পাচ্ছে না এখানে ইনভেস্ট করার জন্য, এটা জানার পরও যে এটা একটা সেফ সেভিংস ইনস্ট্রুমেন্ট, আস্থা পাচ্ছে না তারা। তো সেই সমস্যা আমরা জানি যে অনেকগুলো সমস্যা এর পেছনে রয়েছে, এই স্বল্প সময়ে আসলে এতগুলো সমস্যা নিয়ে আলোচনা করা যায় না। তারপরও মিউচুয়াল ফান্ড পরিচালনা করতে আপনার কি মনে হয়, মিউচুয়াল ফান্ডের কন্ট্রিবিউশন বাড়াতে আর কি ধরনের আমাদের পরিবর্তন দরকার বা সহযোগিতা দরকার? মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আসলে আমাদের অনেক রকমের ক্যাম্পেইন করা প্রয়োজন আমি মনে করি। ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস, যে ব্যাপারটা এখন আমি মনে করি সিংহভাগ মানুষ আমাদের দেশে জানে না মিউচুয়াল ফান্ডটা কি, অনেকে শেয়ারের সঙ্গে এটাকে মিলিয়ে ফেলে, এটাকে শেয়ারের সঙ্গে মিলিয়ে ফেলে। আসলে এটা শেয়ার না, এটা আপনি একটা খুব আস্থার একটা জায়গায় আপনি টাকা রাখছেন, যেখান থেকে আপনি জানেন যে একটা নির্দিষ্ট সময় পরে, ইউজুয়ালি এটা 10 বছরের মতো হয় যদি এটা ক্লোজ এন্ড, যদি মিউচুয়াল ফান্ড যদি ওপেন এন্ড যদি না হয়, হ্যাঁ, ইউনিট ফান্ড হলে এটা 10 বছরের কম বেশি হতে পারে। বাট আপনি জানেন যে 10 বছর পর আপনি একটা ভালো একটা রিটার্ন পাবেন এখান থেকে, যে টাকাটা আপনি জমাচ্ছেন। তো এই জিনিসগুলো তাদের কাছে নিয়ে যাওয়া এবং আরো কিছু ভালো ভালো স্কিম তৈরি করা তাদের জন্য। যেমন ধরেন আমার সন্তানের লেখাপড়ার জন্য, হায়ার স্টাডিজের জন্য, আমার একটা অসুখ বিসুখ হতে পারে এই দেশে, আমি বয়স হচ্ছে আমার, তো আমার হেলথের জন্য আমি কিছু করতে পারি, এই ধরনের কিছু। আমরা কিন্তু অন্যান্য দেশের সঙ্গে অনেক সময় তুলনা আসে পুঁজিবাজারে, যখনই আসে অন্যান্য দেশের ইন্ডিভিজুয়ালি বিনিয়োগকারীরা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের সহায়তা নেয় পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে খুব বেশি পরিবর্তন, আমরা ঠিক উল্টো চিত্রটা দেখি। সেই জায়গাটায় বা ইনভেস্টরদের জন্য আপনার শেষের দিকে যত রয়েছে, আপনার মানে পরামর্শগুলো কি থাকবে? যে আমাদের দেশের চিত্রটা আসলে আপনি যেটা বলেন যে অন্য দেশের তুলনায় খুবই শিশু পর্যায়ে, আমরা খুবই শিশু পর্যায়ে, স্বাভাবিক। দেখেন আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট তো প্রায় 10 বছর ডরমেন্ট ছিল, এবং 2006 থেকে এটা আবার উঠা শুরু করে, এবং 2010-এ আমরা এটার একটা ধস দেখি। আর মিউচুয়াল ফান্ড বলতে আমরা আইসিবি বুঝে এসেছি সবসময়, এটা তো ফার্স্ট বোধহয় আমাদের আসলে এইমস অফ বাংলাদেশ বোধহয় ফার্স্ট নিয়ে আসলো, তারপরে আমরা আসলাম আরো কোম্পানি এবং আরো অনেকে আসছে এখন, ঠিক আছে। তো আপনি যদি আমাদের ডিউরেশনটা দেখেন, মিউচুয়াল ফান্ডের ডিউরেশনটা আমাদের মার্কেটে ইনভলভমেন্টটা ইজ ভেরি স্মল কম্পেয়ার টু আমাদের এই টোটাল ক্যাপিটাল মার্কেটের যে বয়স, যেটা। সো এখানে আমাদের আই থিঙ্ক আমরা এখনো আর্লি স্টেজে আছি, এবং আমাদের এই আরো স্কিম ভিত্তিক মিউচুয়াল ফান্ডগুলোকে যদি আমরা যদি এখানে করতে পারি, লঞ্চ করতে পারি, এবং আমরা যদি আরো অ্যাওয়ারনেসটাকে আরো ভালোভাবে বিল্ড করতে পারি এখানে, এটা। আর আমি মনে করি যে আমাদের যারা রেগুলেটরি বডিতে যারা আছেন, আমাদের এসিসি যারা আছে, বাংলাদেশ ব্যাংক আছেন,
তাদেরও এখানে একটা দায়িত্ব আছে যে আমাদের সাথে পরামর্শ করে এবং আমাদের সাথে আরো যারা আছে, ধরেন মার্কেটে যারা যারা আরো বাজার আরো তো সংশ্লিষ্ট যারা আরো আছে। ইন্টারমিডিয়েট আছেন, তাদের সাথে সবার সাথে পরামর্শ করে মিউচুয়াল সমন্বয় ফান্ডকে করে। সমন্বয় করে এই মিউচুয়াল ফান্ডকে নিয়ে কি কি করা যায়, আচ্ছা আচ্ছা মানে ফ্যাসিলিটেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, নট রেগুলেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। দেয়ার আর টু থিংস, ওয়ান ইজ রেগুলেশন, ওয়ান ইজ ফ্যাসিলিটেশন। Facilitation, জি। তো এই জিনিসগুলোকে যদি আমরা সবাই একসাথে বসে সমন্বিতভাবে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি মিউচুয়াল ফান্ডের মার্কেট গ্রো করবে ভবিষ্যতে। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। মিউচুয়াল ফান্ডের অবদান অবশ্যই যে কোনো পুঁজিবাজারের জন্য অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। সেই জায়গাটা আমরা যদিও পিছিয়ে আছি, আমরা আশা করব সেটা আমরা দ্রুতই উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এলআর গ্লোবাল বাংলাদেশের প্রেসিডেন্ট আদেল আহমেদ। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি। দুপুর 12:30টায় আবারও ফিরে আসবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।